আসসালামু আলাইকুম দর্শক, আমি এম এ জামান আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিসে। আমাদের এই অনুষ্ঠান মূলত আপনাদেরই জিজ্ঞাসার জবাব দিয়ে থাকেন আমাদের বিজ্ঞ আইনজীবী, এবং আপনারা অনেক দর্শক চেষ্টা করেও লাইন পান না। তো আমাদের অনেক ভাগ্যবান দর্শক লাইনও পেয়ে যান। তো চেষ্টা করতে থাকবেন আপনারা। আর যারা আমাদেরকে কল করেন, আপনারা অবশ্যই আপনার টিভি ভলিউম বন্ধ রেখে আমাদের সাথে কথা বলবেন, না হয় মাঝপথে আপনার লাইনটা হয়তো কেটে যেতে পারে। সো আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান দেখার জন্য। আমাদের অনুষ্ঠানে আজকে অতিথি হিসেবে আছেন আমাদের নিয়মিত অতিথি সেন্ট্রাল মসজিদের খতিব, বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার কুতুবউদ্দিন আহমেদ শিকদার এমবি। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম জামান ভাই। আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ার বরকতে ভালো আছি ভাইজান। জি, আমাদের দর্শক কলা কুশলী সবার পক্ষ থেকে, আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে মোবারকবাদ। আপনি কষ্ট করে আসেন এবং আপনার এই আশায় আমাদের কমিউনিটির অনেক উপকার হয়। থ্যাংক ইউ, অ্যাপ্রিশিয়েট ইট। সো দর্শক, আমরা ওপেনিং রিমার্ক দিয়ে শুরু করি। আজকে আর ব্যর্থ হবে না। ব্যারিস্টার কুতুবউদ্দিন আহমেদ শিকদার এমবি ওনার ওপেনিং রিমার্ক দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করবেন। চলুন আমরা শুনে আসি ওনার আজকের ওপেনিং রিমার্ক। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দূর ও পাশের বন্ধুরা, আপনারা যারা বসে অপেক্ষা করতেছেন আমাদের এই অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস দেখার জন্য, আপনারা সকলকে আমাদের পক্ষ থেকে মুবারকবাদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, গত 4 সপ্তাহ ধরে আইন এবং ই ভিসা ইত্যাদি ইত্যাদি সংক্রান্ত ব্যাপারে বলতেছিলাম। আজকে ভিন্ন নেচার একটা ওপেনিং রিমার্ক বা ভেরি টাইমলি। এটা কি, আমাদের ভিউয়ার যারা মেজরিটি অফ ইউ আর মুসলিমস, আর বর্তমানে একটা সময় অতিবাহিত হচ্ছে, এটা হজের সিজন। আগামী মাসের মাত্র 16 তারিখে আমাদের সেন্ট্রাল মসজিদের ক্যালেন্ডার অনুসারে ঈদুল আজহা হবে। তাই হজ সম্বন্ধে যারা ভাগ্যবান তারা হজে চলে গেছেন বা যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হজ্জে মবরুর নসিব করুক। হজ সম্বন্ধে 2-1 কথা বলবো বন্ধুরা, খুব খেয়াল করে শুনবেন। ইনশাআল্লাহ ইহকাল পরকালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মঙ্গল দান করবে। বন্ধুরা, প্রথম কথা হলো, قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصيام شهر رمضان وحج بيت العتيق من استطاع إليه سبيلا। পুরো হাদিসটা পড়লাম। আমাদের নবীজি বলতেছেন যে ইসলাম ধর্ম একটা ঘরের মতো, যে ঘরটা স্থাপিত করা হয়েছে 5টা পিলারের উপর। কয়টা পিলার বললাম? 5টা। প্রথম হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ একজন এবং নবীজি হলেন আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। Excuse me. আমাদের মা বাবা ছোটবেলা মসজিদে শিখিয়ে দেন। 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো রোজা, 4 নম্বর হলো হজ, 5 নম্বর হলো যাকাত। দুনিয়াটা 2 ধরনের মানুষ দ্বারা বিভক্ত: those who have wealth and those who have not got wealth. দুনিয়াটা ধনী এবং গরিবদের মধ্যে বিভাজ্য। যদি সত্যিকার অর্থে বলা হয় তাহলে দেখা যায় যাদের অবস্থা ভালো তাদের 3টা পিলার ইসলামের তাদের মানতে হয়: কলিমা, নামাজ এবং রোজা। আর যে মুহূর্তে আপনার একটু টাকা পয়সা হয়ে গেল, একটু সেভিংস হয়ে গেল,
তখন বাকি দুইটা কাদের উপর লেগে যায়, একটা হলো হজ আর একটা হলো জাকাত। অর্থাৎ আপনি যদি গরিব হন, ইউ ক্যানট মেক ইউর এন্ডস মিট, বাচ্চাকে খাবার দাবার দিতে পারছেন না, আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলোই আপনার নাই, তাহলে আপনার হজ লাগবে না। কিন্তু মানিস্তাতা ইলাইহি সাবিলা, যার কাছেই যথেষ্ট টাকা আছে, যে মক্কা শরীফ মদিনা শরীফ গিয়ে হজ করে চলে আসতে পারবে, মালে নেশাব বলা হয়, তার উপরে হজ ফরজ। বন্ধুরা, হজ একমাত্র ইবাদত যে ইবাদতটা ইসলাম ধর্ম আসার আগেও ছিল এবং পরেও কন্টিনিউ করতেছে। নামাজ, রোজা, জাকাত, অন্যান্য ইবাদতের ব্যাপারে ইসলাম ধর্ম নবীজি আসার আগে ছিল বলে বলতে পারবেন না, কিন্তু হজ যে ইবাদত, যেটা ফরজ, যেটা এটা ইসলাম ধর্ম আসার আগেও লোকজন মক্কা শরীফে গিয়ে হজ করত, এই ইবাদতটা কন্টিনিউ। কিন্তু এটা ধরনটা ভিন্ন হয়ে গেছে। আগে দিন ইসলামের আগে তারা ভূত টুত এগুলো বানাইয়া, মূর্তি বানাইয়া আল্লাহর ঘরের ভিতরে রাখতো, কিন্তু দিন ইসলাম আসার পরে এগুলো শেষ হয়ে বর্তমানে যে ফরম্যাটে হজ আছে সেইভাবে হজ করতে হয়। তাহলে কি হলো, আমি সাধারণত একটা কথা বলি যে যদি কেউ এদেশে লিগেলভাবে 6 মাস থাকে এসে ইংল্যান্ডের মতো জায়গায়, তো তার উপরে প্রায় হজ ফরজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিমের মধ্যে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলতেছেন, আল্লাহর জন্য যাদের অবস্থা ভালো আছে তারা যেন জীবনে একবার হজ করে। হজ বারবার করা ফরজ না, জীবনে একবার হজ করা ফরজ। এবং এই আয়াতের আশেপাশেই একই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। অর্থাৎ মানুষ ইতিহাসের সর্বপ্রথম যে ঘর বানানো হয়েছে এটা হইল এই যে মক্কা শরীফের কাবা নামের যে ঘরটা দেখতেছেন, এটা হযরত আদম আলাইহিস সালাতু সালাম সর্বপ্রথম বেহেশত থেকে ওনাকে বের করার পরে দুনিয়াতে যখন আসলেন, এই ওয়াদিয়ে মক্কা বলা হয়। ওয়াদি কাকে? উপত্যকা বলা হয়। আপনি যদি আল্লাহর ঘরে হরম শরীফে যান, যেমন ভাই খেয়াল করছেন কিনা, তাহলে দেখবেন উত্তরের দিকে যান, দক্ষিণের দিকে যান, পূর্ব দিকে যান, পশ্চিমের দিকে যান, যেদিকে যাবেন আপনি হরম শরীফ থেকে আস্তে 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 আপনি উপরে উঠতে থাকবেন। অর্থাৎ চতুর্দিকে পাহাড়, আর এর মাঝখানে যে স্থলভূমি যেটা, এটাইতেই আদম আলাইহিস সালাম সর্বপ্রথম গড়টা বানিয়েছিলেন। এবং এরপরে এই যে ইসমাইল আলাইহিস সালামের মা ইব্রাহিম আলাইহিস সালামের বিবি দৌড়াইয়েছিলেন সফা মারওয়ার মাঝখানে, এবং ওইখানেই এই উপত্যকায় জমজম নামের বরকতওয়ালা পানি কিয়ামত পর্যন্ত মানুষের জন্য রহমত হিসেবে থাকবে। বন্ধুরা, হজের কথা বলতে গেলে এই এক ওপেনিং রিমার্কে শেষ হবে না, কিন্তু কথাগুলো আপনারা খেয়াল করে শুনবেন। এটা কিভাবে প্রথম ঘর হলো? আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু সালামকে জান্নাত থেকে বের করে দিলেন, তখন আদম আলাইহিস সালাম ভাবলেন যে আমি তো জান্নাত থেকে চলে যাচ্ছি, তাইলে কিছু একটা সুবিনিয়ার নেওয়া যায় কিনা। আমরা যখন কোনো কোথাও হলিডেতে যাই তো সুবিনিয়ার নিয়ে আসি। আদম আলাইহিস সালাম এই সুবিনিয়ার একটা পাথর পেয়েছিলেন সামনাসামনি, এই পাথরটাকে উনি জড়িয়ে ধরে এটা বেহেশতের সম্বল হিসাবে উনি দুনিয়াতে নিয়ে এসেছিলেন। এবং দুনিয়াতে নিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে আদেশ করলেন যে আপনি যে ঘর বানাবেন, এই ঘরের একটা কোণাতে এই পাথরটা রাখেন। বলা হয় এই পাথরের আকার ছিল, কালার ছিল একদম ধপধপে দুধের মতো সাদা, কিন্তু এই পাথর চুম্বকের মতো মানুষের গুনাহকে এমনভাবে যে তার পাশে গিয়ে আদর করবে, চুমু দিবে, তার গুনাহ এই পাথরটা এমনভাবে নিয়ে যায়
গুনার কালারটা হলো কালো বন্ধুরা। তো উলামায়ে কেরামরা লিখেন যে এই পাথর মানুষের গুনাহ টানতে 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 এটার কালারটা কালো হয়ে গেছে, এই কারণে এটাকে কালো পাথর বলা হয়। বিশ্বাস করেন, আমি একাধিকবার যখন উমরাতে হজে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছিল ভালো করে চোখটা মেলাইয়া এই পাথরটা কি ধরনের পাথর এটা দেখার আমি চেষ্টা করেছি। কসম খুদার, এই ধরনের পাথর আমি আমার জীবনে কোথাও দেখি নাই। আমি হাত দিয়েছি, চুমু দিয়েছি, এবং এই দুই চোখকে মনে করি সার্থক, যে চোখ দিয়ে আমি হাজরে আসওয়াদকে দেখেছিলাম। এটা আসছে কোত্থেকে? বেশ থেকে। আপনারা জানেন হয়তো, সায়েন্টিফিক্যালি এই সায়েন্টিস্টরা বলে যে কোনো উপরের গ্রহ থেকে যদি কিছু পড়ে যায় এটা সোনার চাইতে আরো দামি। আর এই যে পাথর এসেছে গ্রহ থেকে এসে নাই, এটা আরো অনেক উপর থেকে, বেহেশত থেকে আদম আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন। বন্ধুরা, এই পাথর হজে যখন যাবেন আপনি একটা চুমু দিবেন। আলেম উলামায়ে কেরামরা বলেন যদি আপনি সাহায্য, আপনার শক্তি না থাকে, ওখানে তো ভিড়, আপনি চুমু না দিতে পারেন, তাইলে এই হজরে আসওয়াদের সোজা একটা লাইন আছে, ওই দূর থেকে লাইনে গিয়ে এরকম আল্লাহু আকবার বলে একটা চুমু দিবেন। আমি যখন প্রথমবার হজে গিয়েছিলাম তখন আমার সঙ্গে কয়েকজন লন্ডন থেকে গিয়েছিলেন। তো একজন বলতেছেন, ও মৌলী সাহেব, পারলাম না রে বা, তোমার খমর দরিয়া আমি আঁকটিমু, তুমি যদি আমার লইয়া যাইতে পারো। কিন্তু যখন ঠেলা পড়লো তখন দেখা গেল উনি কোমরে আমাকে ধরছে চাদরে, এই কাপড়ে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় অনেক দূরে চলে গেছে। বন্ধুরা, এই কথা বলতেছি এই কারণে, হ্যাঁ, ধাক্কাধাক্কি করা উচিত না, কিন্তু ধাক্কাধাক্কি অটোমেটিক্যালি হয়ে যায়। সবাই তো আল্লাহর পাগল, সবাই তো হজরে আসওয়াদের পাগল, সবাই তো আল্লাহর ঘরের পাগল। আমি যখন প্রথমবার 1983-তে আল্লাহর ঘর আমার চোখে দেখলাম, আমার জন্য বিশ্বাস হচ্ছিল না যে কি দেখতেছি এরকম। বন্ধুরা, হজ করা এটা ফরজ। এই পাথরকে চুমু দিবেন। হজের বাই দ্য ওয়ে 3টা মাত্র ফরজ, নামাজের হলো 13টা, ভিতরে 7টা, বাইরে 6টা, কিন্তু হজের মাত্র 3টা ফরজ। কেউ কেউ বলে হজ এত কঠিন জিনিস। হ্যাঁ, ইবাদতের মধ্যে এটা খুব কঠিন কাজ, কিন্তু আদায় করা এত কঠিন না। 3টা ফরজ মনে থাকবে, অর্থাৎ এই 3 কাজ যদি আপনি করে ফেলেন এই যে জুনের 16 তারিখের আগে, তাইলে আপনার হজ আদায় হয়ে যাবে। প্রথমটা হলো আপনি এহরাম বাঁধতে হবে। আপনি সেলাই ছাড়া 2টা কাপড় পরবেন পুরুষ হলে, একটা নিচে এবং একটা চাদরের মতো উপরে। এটা দিয়ে নিয়ত করবেন। নিয়ত করে ফেললে আপনার এহরাম হয়ে গেল। এহরাম হওয়া মানে কি? এহরাম হওয়া মানে অনেক জিনিস জায়েজ আছে যেগুলো সাধারণ জীবনে, এটা এহরাম বাঁধার পর আপনার এটা হারাম হয়ে যায়। ধরেন একটা মাছি বা মশা এখানে বসলো, এটাকে আপনি মারতে পারবেন না, আপনি নখ চুল কাটতে পারবেন না। প্রথমটা হলো এহরাম, ফরজ। দ্বিতীয়টা হলো বন্ধুরা, আরফার দিনে, ঈদুল আজহার ঠিক আগের দিনে 9 তারিখ, যুলহজ্জার 9 তারিখে একটা বাউন্ডারি আছে যেটাকে আরফার মাঠ বলা হয়। এখানে আপনাকে ওই 9 তারিখ থাকতে হবে, উকুফে আরফা বলা হয়। এইখানে যদি আপনি 9 তারিখে না থাকেন তাইলে হজের যে দ্বিতীয় ফরজ এটা আপনার আদায় হয় নাই। আবার যদি দেখবেন একটা মসজিদ আছে আরফার মাঠে, ওই মসজিদটা আরফার মাঠে বেশি অংশ, কিছু অংশ এই আরফার বাউন্ডারির বাইরে চলে গেছে। আপনি ধরেন ওই আরফার বাউন্ডারির বাইরে যদি সারা 9 তারিখ আল্লাহ আল্লাহ করেন, তেলাওয়াত করেন, আপনার হজ হবে না। আমি এক বিল্ডিংয়ে থাকতাম অনেকদিন আগে, সেপ্টার হাউসে। এর পাশের বিল্ডিংয়ের এক হাজি সাহেব গিয়েছিলেন হজ করতে, কিন্তু দেখা গেল উনি মক্কা শরীফে ঠিক হজের আগের দিন, যেদিন মিনাতে যাওয়া হবে, ওই দিন পথ হারিয়ে ভুলে গেছেন। যেদিন 9 তারিখ চলে গেছে তারপরে ওনাকে পাওয়া গেছে। এর মানে কি দাঁড়ালো? এর মানে দাঁড়ালো যে ওনার হজটা হয় নাই। পরে অবশ্য বদলুক, পরের বছর না এর পরের বছর গিয়ে হজ করে আসছেন। তো 2 নম্বর ফরজটা হলো উকুফে আরফা। 9 তারিখে আপনাকে আরফাতে থাকতে হবে। মজার ব্যাপার হলো কি
জানেন? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বলেন যে আমার কাছে জিবরাইল আসলেন, আসে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি শয়তানকে এত কালো এবং চিহ্নিত আর কোনোদিন দেখি নাই আরফার দিনের মতো। ওই দিন শয়তান খুব বেশি চিন্তিত থাকে। কারণ কি? আল্লাহর নবী বলেন যে আরফার মাঠে গিয়ে যে যে দোয়া করবে এই দোয়া কবুল। আর যদি কোনো মানুষ চিন্তা করে যে আমি আরফার মাঠে গিয়ে দোয়া করলাম, এটা মনে হয় কবুল হয় নাই, আল্লাহর নবী বলেন তার ভিতরে ঈমানই নাই। আপনি আরফাতে দোয়া করবেন, এই দোয়া অবশ্যই কবুল। এবং এর কারণে ওইখানে দোয়া করার, আরফার মাঠে দোয়া করার কোনো নির্দিষ্ট ফর্মুলা নাই। আরবি ভাষায় দোয়া করতে হবে, ওই দোয়া করতে হবে, এই দোয়া করতে হবে, নো। হোয়াট এভার ল্যাঙ্গুয়েজ ইউ হ্যাভ, যে কোনো বাংলা ভাষায় হোক, উর্দুতে হোক, ফার্সিতে হোক, আপনার ভাষা, সব ভাষার মাস্টার হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি আরফার মাঠে যা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করেন। আর বন্ধুরা, 3 নম্বর ফরজ হলো, এটাকে বিদায়ী তোয়াফ বলে, এই যে আল্লাহর ঘরকে তোয়াফ করা। এর অনেক আনুষঙ্গিক জিনিস আছে, কিন্তু মেইন হলো এই 3টে জিনিস আপনি করে ফেললে আপনার হজ হয়ে গেছে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের যদি হার্ড ডিস্ক অথবা আমলনামার সব গুনাহ যদি একসাথে আপনাকে মাফ করাতে হয়, তাইলে আপনার 3টা কাজ করার মধ্যে যে কোনো একটা করলে, কম্পিউটারের যেভাবে হার্ড ডিস্ক ক্লিন করা হয়, এইভাবে আপনার আমলনামার সব গুনাহ মাফ হয়ে যাবে। একটা হলো আল হিজরাতু তাহদিমু মা ক্বাবলাহা। নবীজি বলেন, কেউ যদি মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে, তো হিজরত করার পরে তার আগের জিন্দেগিতে যত গুনাহ ছিল সব কিছু আল্লাহ মাফ করে দেন। আর আরেকটা হলো আত-তাওবাতু তাহদিমু মা ক্বাবলাহা। আল্লাহর কাছে গিড়গিড়ি করে, কান্নাকাটি করে আল্লাহর কাছে কেউ যদি তওবা করে, আল্লাহ গো, আই এম সো সরি, এক্সট্রিমলি সরি, আল্লাহ আমি যা করার করে ফেলছি, তওবা করতেছি, রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও। তো তওবার মাধ্যমে আপনার বিগত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বন্ধুরা, 3 নম্বর হলো আল হাজ্জু ইয়াহদিমু মা ক্বাবলাহু। হজ যদি কেউ সঠিকভাবে করে, তাহলে তার বিগত জীবনে যত পাপ করেছে আল্লাহ রাব্বুল আলামিন সব পাপ রাশি মাফ করে দেন। আমার ইচ্ছা হচ্ছে আপনাদের সাথে 1 ঘন্টা শুধু এই ওপেনিং রিমার্কের সাবজেক্ট দিয়ে কথা বলি, কিন্তু টাইমের স্বল্পতার কারণে বন্ধুরা, আল্লাহ যদি তৌফিক দেয় অন্যান্য কোনো সময় বলবো। একটা কথা বলে আমি শেষ করতেছি। এই কথাটা কি? এই হাদিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। قال النبي صلى الله عليه وسلم من مات وعليه حج। যে মানুষ মারা গেল আর তার উপরে হজ ফরজ ছিল, খুব খেয়াল করে হাদিসটা শুনেন, যে মানুষ মারা গেল আর তার উপরে হজ ফরজ ছিল এবং তাকে কোনো লাম ইয়ামনাহু মারাদুন হাবিসুন, তার এমন কোনো রোগ নাই যে রোগের কারণে তাকে ট্রাভেল করতে পারে নাই, আও সুলতানুন জাইরুন, অথবা কোনো বাদশা বা কোনো আইন তাকে প্রতিহত করে নাই, এবং অন্যান্য কোনো এক্সট্রিম ডিফিকাল্টি ছাড়া সে মারা গেল, সে হজ করে নাই, আল্লাহর নবী বলেন ফালিয়ামুত ইনশা ইহুদিয়ান ও ইনশা নসরানিয়া। তাইলে এক ইহুদি আর নসরা লোক মরা এবং তার মরার মধ্যে কোনো বেশ কম নাই। বন্ধুরা, আমরা দোয়া করি যাদের উপরে হজ ফরজ আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হজ করার তৌফিক দান করেন। সবাই একটু আমিন বলেন তো। আমিন। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আল্লাহ তাআলা আমাদের যাদের মানে এই এবিলিটি আছে, দ্রুত হজ করা উত্তম এবং দরকার, না হয় অবশ্যই এই হাদিসের আলোকে আমরা যত তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। জি জি জি, অবশ্যই। আর বেশ আরেকটা প্রশ্ন, আরাফার যে ব্যাপারটা বলছিলেন, জি, এই আরাফার মাঠ তো মূলত মাঠ, এই মাঠের চতুর্পাশে মানুষ গিয়ে, কিন্তু ওই মাঠ, মূল মাঠ আর ওই যে চতুর্পাশে থাকে, এখানের মধ্যে কোনো না, এই মাঠটার একটা বাউন্ডারি আছে, আপনি চিনবেন, সবাই জানে, এখান থেকে ওইখান, ওইখান থেকে ওইখান, এই যে এটা জবলের রহমত, এই মাঠের ভিতরে, এটা জবল বলে, পাহাড় বলে, এটা যে মাঠ না। দেখবেন জবলের রহমতে আরফার দিন ছাড়া আপনি উঠতে পারবেন,
এই আল্লাহ আমাকে উঠার ওইখানে তৌফিক দিয়েছে, হজের দিন আপনি উঠতে পারবেন না, কারণ মিশরীরা, সুদানিরা আর এই আফ্রিকান যারা বড় বড় লোকজন ওইখানে গিয়ে জবলে রহমত আপনার ঘেরাও করে বসে আছে। তো এই একটা বাউন্ডারি আছে, এই বাউন্ডারির ভিতরেই সরকার, সৌদি সরকার করেছে কি আপনার স্টিম দেয়, আপনি বলতে পারবেন না, একটা স্টিম দেয়, বেশ ভালো লাগে। আমি যখন প্রথমবার গিয়েছিলাম এই ধরনের কোনো কিছু ছিল না, খুব গরম লাগতো। এখন তো মাশাআল্লাহ স্টিম দেয়, আপনি বসতে পারেন, আল্লাহ আল্লাহ করতে পারেন। সব ওই গাছের মাঝে মাঝে তাবু টাঙ্গাইয়া, হ্যাঁ তাবু টাঙ্গাইয়া দিছে। তারপরে নিমের গাছ আছে, জিয়াউর রহমান সাহেবের আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত নসিব করুক, বাংলাদেশের নিম গাছটা উনি ইন্ট্রোডিউস করে দিয়েছিলেন। বন্ধুরা একটা কথা বলি, আরফার মাঠে যে মসজিদ আছে, মসজিদ বলতে বোঝা যায় মনে হয় এই ছোটোখাটো লন্ডনের মতো জায়গার মসজিদ, বিরাট মসজিদ, হাজার হাজার মানুষ জায়গা হয়। পারলে ওই মসজিদে গিয়ে, আমি প্রথমবার হজ করেছি, ওই মসজিদের ভিতরে গিয়া উকুফে আরফা করেছি। ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ সময় মতো হজ করার তৌফিক আমিন আমিন আমিন, এই আশাবাদ ব্যক্ত করছি। দর্শক, আপনারা অনেকেই লাইনে আছেন, আমরা আপনাদের প্রশ্ন নেব। তার আগে আমরা একটি সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি। বিরতি শেষে এসে আপনাদের প্রশ্ন নেব এবং শেষে আপনাদের উত্তর দেবেন। আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির আগে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছিলাম। তো বিরতি যাবার আগে আমি বেশি সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে আরাফার মাঠের যে গুরুত্ব, তো আমি সেই গুরুত্ব নাকি বলছিলাম যে আরাফার মাঠ এর বিস্তৃতি কতটুকু, না যতদিন যাবে শুধুই বড় হবে, এর কোনো বাউন্ডারি আছে আপনার জানা মতে? বাউন্ডারি আছে, সাধারণত এখানে অলমোস্ট 2 মিলিয়ন মানুষ এক জায়গায় আসতে পারে। আরফার মাঠের গুরুত্বটা হলো, আরফার মাঠের ভিতরেই ছোট একটা টিলা আছে যেটাকে জবলে রহমত বলা হয়। আর ওই টিলার উপরে দেখবেন পাথর দিয়ে একটা পিলার বানানো আছে। এই আরফার মাঠের এই যে টিলা জবলে রহমত যেটা, এটাতে আদম আল ইসলামের সর্বপ্রথম দোয়া কবুল হয় এই টিলার উপরে। এই যে জবলে রহমত কথিত এখানে মনে হয় হাওয়া আলাইহিস সালামের, হ্যাঁ, দোয়া কবুল হওয়ার কারণে আরফা শব্দের অর্থ হইল পরিচয় বা পুনঃপরিচয়। মা হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম দুইজন যখন সেপারেট ছিলেন 40 ইয়ার্স, 40 বছর পরে এই জায়গাতে দোয়া করলেন আদম আলাইহিস সালাম, রব্বানা যালামনা আনফুসানা, আর তখন দেখেন পিছন থেকে কে এরকম করতেছে, সুবহানাল্লাহ, and that was হাওয়া আলাইহিস সালাম। তো আদমের দোয়া সর্বপ্রথম দোয়া এখানে কবুল হলো, এর কারণে এই আরফার মাঠের তা কিয়ামত পর্যন্ত এটার গুরুত্ব থাকবে। ধন্যবাদ। আমাদের অনেক কলার লাইনে আছেন, বিষয়টা যেহেতু গুরুত্বপূর্ণ সেজন্য জিজ্ঞেস করছিলাম। দর্শক, আমরা আপনাদের প্রশ্ন নেব। কে আজকে আমাদের প্রথম কলার? আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আলম বলতেছি, আপনার নিউক্যাসল থেকে। আলম, আপনি কেমন আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। জি আমরা ভালো আছি, আপনাকে ধন্যবাদ আমাদের প্রথম কলার হওয়ার জন্য। আপনি আমার প্রশ্ন করুন সরাসরি, বেশি শুনতেছেন। আমি এদিকে আসছিলাম আপনার হলিডে ভিসা, আসার পরে করার পরে আপনার 1 বছর পরে আমি বিয়ে করছিলাম আপনার এই ইসলামিক ভাবে। এখন আমার এসাইলেম কে দুইটা আমি আর মানে কোনো কিছু করি না, এখন এটা আগে আমার তারা উদ্যোগ করে দিচ্ছে। এখন ইংলিশটা করার জন্য আমি অ্যাপ্লিকেশন করছিলাম, তারা হোম অফিসে আমার ইন্টারভিউ নিচ্ছে, আমার আর আমার ওয়াইফের, ব্রিটিশ বাংলাদেশি। তো এখন তারা আমার সাইনে পাঠাইছে বেইলে রাখছে, আমি প্রতি সপ্তাহে সাইন দিচ্ছি। এখন ইংলিশটাও দিতেছে না। আমি আমার লয়ারের সাথে বুঝছিলাম, উনি বলতেছে যে আমার ইসলামিকটা দিয়া আমি ইয়ে হয়ে দিতাম অ্যাপ্লিকেশন করার জন্য। ফিস পার সামথিং বলতে 4000 এরকম না 6000-এর মতো আসবে এরকম বলছে। 4000 কি কেন? ফিস আসবে দুইটা মিলে। আপনার বাচ্চা কটা? আপনার ছেলে মেয়ে কয়জন? না, আমার বাচ্চা কাচ্চা নাই আপনার। ছেলে বাচ্চা কাচ্চা না যদি তাইলে আপনি আপনার ওয়াইফও আর আপনার দেওজনের কর্তা নিন না, একলা আপনার?
কিনা দুইজনের মিলিয়া মানে অনেক রাজি করতাম আমার ইংলিশ মানে সেটেলমেন্টও লাগে না ওনার ওয়াইফ তো ইয়ে আছে অলরেডি না 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 ওয়াইফ ও ভিজিটার কইছেন মনে হয় ওয়াইফ ব্রিটিশ আপনার ওয়াইফ ব্রিটিশ নেই ব্রিটিশ বাংলাদেশি আপনার ব্রিটিশ বাংলাদেশে কিন্তু বাচ্চা কাচ্চা হয়েছে না ইসলামিক ম্যারেজ করছেন এখন সাইসলা রেজিস্টার করা লাগি তো তারা রিপোর্টিং করে দিলাইছে এই তো রিপোর্টিং আমার এসআইএমওর এটা রিপোর্টিং করে দিয়েছে আপনার অ্যাসাইলামর একটা কিতা উদ্র করলিছেন নি আপনি জিনা উদ্র আমি করছি না অটোমেটিক্যালি ওটা হোম অফিসে উদ্র করে দিচ্ছে না 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 অটোমেটিক্যালি হোম অফিসে কোনোদিন উদ্র করে না আপনার আইন হইল আপনি দুই ক্যাটেগরিতে একলগে অ্যাপ্লাই করতে পারতেন না আপনি যে সময় ওয়াইফের ভিত্তিতে করছেন তখন আপনি লেখিয়া দিছেন যে আমার আগর অ্যাসাইলাম একটা উদ্র করিয়ার আপনি করেন না আপনার লয়ারে করছেন এখন আপনি কিতা জানতেছে এটা হোকা তখন আমার তারা অক্টোবর 2023 অক্টোবরে তারা উদ্র করে দিয়েছে তো আমি এটা জানি না তারা হোম অফিসে তারা আমি কোনো জাতের যোগাযোগ না করার করতে যে দিকে তারা উদ্র করে দিয়েছে আমাকে এখন আমার হচ্ছে যে আমি ইংলিশটার জন্য অ্যাপ্লিকেশন করছিলাম এখন তো আমার এই এসআইএমওর কেস আবার এটা চালু করছে এখন আমার সাইনও প্রতি সপ্তাহ দিতেছে তারা না চালু করছে না কিতা প্রশ্ন তো বুঝিয়াম না আলম সাহেব আপনি কি জানতে চান ইংলিশটা করার লাগি আপনার অ্যাপ্লিকেশন করছিলাম তারা ইন্টারভিউ নিচ্ছে হোম অফিসে আমার আর আমার ওয়াইফের এখন আমার লয়ারে বলতেছে যে ইসলামিকটা দিয়ে আমার অ্যাপ্লাই করা যাইব ইন্টারভিউ রেজাল্ট কিতা দিছে তারা অবশ্যই এখনো ওয়েটিং করে রাখি এখনো দিছে না ওকে ধন্যবাদ আলম আপনি নিউক্যাসল থেকে ফোন করেছিলেন আপনি আমাদের প্রথম কলার ছিলেন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে কে আছেন আসসালামু আলাইকুম জি সালাম আলাইকুম আপনাদের টিভি বন্ধ করে আমাদের সাথে কথা বলবেন সালাম আলাইকুম জি কে বলছেন সম্ভবত আমরা আপনাকে হারিয়ে ফেলেছি আমরা যাব পরবর্তী কলে সালাম আলাইকুম দর্শক আপনারা সরাসরি আমাদের সাথে ফোনে কথা বলবেন টিভি যদি ফলো করেন তাহলে আমাদেরকে শোনা হবে না আমরাও আপনাদেরকে শুনতে পাবো না জি সালাম আলাইকুম জি ওয়ালাইকুম সালাম কে বলছেন কোথায় থেকে জি ভালো আপনি কে বলছেন আমার নাম জয়নাল আবেদিন আমি শেরপুর থেকে কইরাম আমার সালাম দিও কবে একটা কথা জি বেশি শুনছেন জয়নাল আবেদিন আপনার প্রশ্ন করুন সরাসরি প্লিজ জি 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 আমার প্রশ্ন হলো আমি 2021 এ আমি পেনশনের অ্যাপ্লাই করছিলাম কিতা করার পরে তারা আমার চিঠি লিখে জানাইছে যে আমার কন্ট্রিবিউশন এনাফ নাই 10 ইয়ার্স কভার করে না আমি পেনশন পাইতাম না আচ্ছা তো আমার ইউনিভার্সিটি ক্রেডিট দিয়া যার আমার আর আমার ওয়াইফে কন্টিনিউ আছে এখন আমার প্রশ্ন হচ্ছে রিসেন্টলি তারা আমার একটা চার্জ পাঠাইছে লেটস সে যে তুমি যদি ভলান্টারি কন্ট্রিবিউশনটা করো তাইলে আমরা তোমারে পেনশন দিমু 82 পাউন্ড সামথিং মানে উইকলি আর কি এখন আমার প্রশ্ন হচ্ছে আমি আমার সেটা বলতে আমার প্রশ্ন হচ্ছে আমার ইউনিভার্সিটি ক্রেডিট থাকা বালা না আমি পেনশন দেওয়া কি বালা কারণ আমার ওয়াইফে তারা কিটা দিব পরে ওয়াইফে কিতা করতা আমার ওয়াইফকে তারা সেপারেট করিয়া দিবনি ও তোমার কাপড় হিসাবে দেয় ইউনিভার্সাল ক্রেডিট যারা আমি একটা জিনিস পাইয়া যাইলাম ওটা আমার থাকবনি আমি ওটা জানতাম সেরকম আর কি যে ওই যে লিমিটেড ক্যাপাবিলিটি ফর ওয়ার্ক নট এবল টু ওয়ার্ক বুঝছি আপনার বয়স কত জি আপনার বয়স কত আমার বয়স 68 থ্যাংক ইউ আপনি ফয়লা আইসলা কবে জয়নাল আবেদিন সাহেব ও মাই গড আইলাম তো বহু আগে 1985 আইলাম 85 আইলে ও মাই গড হয় বহুত মানুষ 60 তে আইছেন জি এটা আমার বাবা আইলা 1943 43 আপনার ওয়াইফের বয়স কত 62 ওকে বাচ্চা নিয়ে আসেন নি জি ছেলে মেয়ে এটা ওভার 18 ওভারে গেছেন তো আপনি আইছেন 1985 জি এখন আপনার পাসপোর্ট ব্রিটিশ জি আচ্ছা আপনি শুনতে থাকো ধন্যবাদ জয়নাল আবেদিন আপনার সুন্দর প্রশ্নের জন্য আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে কে আছেন লাইনে আসসালামু আলাইকুম জি পরবর্তী কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম কে বলছেন কোথা থেকে বলছেন আমার নাম লিলি আমি নটিংহাম থেকে কইরাম রিমি ও লিমি লিলি লিলি জি জি নটিংহাম থেকে আপনার প্রশ্ন করুন প্লিজ তো আমি দেখতে এসেছি 5 বছর আর 2 মাস পরে 5 বছর দেখব বাট আমি 10 বছর সেটেলমেন্ট রোড গেছি তখন আমি জানতাম চাইলাম যে আমি তো 5 বছর বাদে মানে লিটারালি মেন
of a ceremony indefinitely leave. আপনি অর্থাৎ আইএলআর পাইবানি 5 বছর বাদে। জি। বাচ্চা কয়টা? 2 জন। হাজবেন্ড ব্রিটিশ? জি। আপনার হাজবেন্ডে আনছেন? জি। তো তাই যখন আপনার 18,600 দেখাই আনলা, তখন দেখাইয়া গেল না কেন 5 বছর? জি জি লিলি, আপনি শুনতে থাকুন। ব্যারিস্টার সাহেব অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর আসবেন। ব্যারিস্টার সাহেব, আমরা প্রশ্ন নিব, তবে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে। জি জি জি। যে আমাদের প্রথম কলার আলম নিউক্যাসল থেকে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথম কলার আলম ভাই নিউক্যাসল থেকে ফোন করছেন। এটা তাই হলিডে মেকার হিসাবে আইসলা, আওয়ার পরে অ্যাসাইলাম করছিলা। অ্যাসাইলাম করলে আল্লাহর মেহরবানি এক ব্রিটিশ পাসপোর্টধারী বাংলাদেশি মহিলার তাই বিয়া করছেন। বিয়া করার পরে তান সলিসিটারে বিয়া করছেন, মানে ইসলামিক বিয়া করছেন। তান সলিসিটারে এপ্লাই করছেন বিয়াটারে রেজিস্টার করবা লাগি। এখন রেজিস্টার করবা লাগি তারা ইন্টারভিউ নিছে, এমনি দিছে না। 2023 সালের অক্টোবর বা একটু আগে পিছে তান অ্যাসাইলাম উইথড্র করে লিছে হোম অফিসে। কইতে কইরা হোম অফিসে উইথড্র করছে। হোম অফিসে এরকম উইথড্র করে না, হয়তো রিফিউজ করব না এলাও করব। আপনি দিন আরও অ্যাপ্লিকেশন করিলাইন, বুঝছেন নি আলম সাহেব? একলগে 2 অ্যাপ্লিকেশন আমি কইছি আপনারে। একলগে আমরা দেশ কইন বলে এক হাতে 2 হোল ধরতে পারতাম না, আর 2 নাও চড়ে উফই তুইয়া মরে, সিলটি এক কথা আছে। আপনি উচিত আছিল আপনার, আমি যদি আপনার লয়ার হইতাম তো কইলাম অনেকটা আপনি অ্যাসাইলাম একটা কন্টিনিউ করি যাওকা, যতদিন পর্যন্ত আপনার কোনো বাচ্চা কাচ্চা হইছেন না এর আগ পর্যন্ত। তা আপনি ওগুলা ওটা করি যেমনি ফাইলিছেন, বিয়া করি লইছেন, তখন কইছেন তো আর অ্যাসাইলাম দিয়ে কিতা করতাম, লয়ার সাহেবরে ডাইরেক্টলি হোক আর ইনডাইরেক্টলি হোক, এমন তো আমার ওই দিব। কারণ একটা মিসকনসেপশন আছে আমরা কমিউনিটির, যে মনে করেন ও একটা হাত পুরুষর আর ও একটা হাত মহিলার, জামাই বউ হিসাবে দেওজনে কোনো মতে এখানে আনে করে দিলায় আক্ত করিয়া, মনে করেন না দেওয়াতর মাঝখান থেকে ব্রিটিশ পাসপোর্ট একটা বাড়ি আইব, অত সহজ নয়। লস অফ থিংস ইউ হ্যাভ টু ডু আলম সাহেব। আপনি মনে করছেন যে বিয়া করিলাই, বিয়া করিলে রেজিস্টার করিলে এপ্লাই হয়ে দিব। আপনি জানেন আপনার লয়ারে এই কথা এক্সপ্লেন করছেন কিনা, আপনারে রিপোর্টিংও সিগনেচারও দেওয়া মানি আপনার ফাওয়ার তলে কোনো মাটি নাই। সিগনেচারও রিপোর্টিংয়ের অর্থ হইল যে কোনো সময় আপনারে দরিয়া ফাটাই দিতেও পারে। এমন হইরা ডিসিশন এখন মন্ত দিছে না বিয়া রেজিস্টার করার। এটা সম্বন্ধে আপনি আমরা এই অনুষ্ঠানের যে মূল মন্ত্র 3, 2, 1, 1 জন 2 জন 3 জন লয়ারের কাছে আপনি সামথিং গসর মসর গোয়িং অন ইন ইউর কেস। আপনার কেসের মাঝে আমার 34 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সও এই ধরনের কেস বহুত 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 দেখছি। এই এক্সপিরিয়েন্স দেখো ইয়ার আপনার একটা বেড়াচারা আছে, কোনো লয়ারের কাছে গিয়া ফিজ দিয়া কাগজ অনাই লইয়া গিয়া দেখোকা, আর যদি মনে করেন খালি আমি বিয়া করি লইছি আর আমারে দিলাইব, এটা ঠিক নাই। এলা মেলা কেস আছে বিয়া করার পরেও রিফিউজর। সরি ভাই, ফয়লা কলার আপনি, কিন্তু আপনার মন মতো কোনো উত্তর দিতে পারছেন উনি আসলে মন মতো চান নাই, প্রশ্নের উত্তর চেয়েছেন। আমাদের পরের কলার প্রশ্নটা ছিল পেনশন সংক্রান্ত। হ্যাঁ, কলার নম্বর 2 জয়নাল আবদিন ভাই ফোন করছেন শ্যাডুয়েল থাকি। শ্যাডুয়েলর ফুলর তলে যে মসজিদ, এই মসজিদের খতিব আসলাম আমি, গনিমিয়া সাহেবরা নিসলা। ব্রিকলেন থেকে আওয়ার পরে বাংলাদেশ থেকে চাকরি ছাড়িয়া যে সময় আইলাম, তার বাদে শ্যাডুয়েলর মসজিদ যেটা জামে মসজিদ, ওখানে আসলাম। শ্যাডুয়েল হইতে বড় কাছার জায়গা লাগে আমার গেছে। আপনি
জনাব আব্দুল সাহেব, আপনার মাত্রে বোঝা যায় না আপনি 68 করি। ইউ লুক সো ইয়াং, মাশাআল্লাহ। কোন কোন মানুষ আছে যেন এইরকম হয়, বয়স কিন্তু তাই কইরা তার বয়স 68। বয়স 68 হইলে তারা কোনো পেনশন দেন না, তারা ইউনিভার্সাল ক্রেডিট দেয়। এখন ডিপার্টমেন্ট অফ ওয়ার্কস অ্যান্ড পেনশনে তারা ইনভেস্টিগেট করে কইছে যে আপনি অতদিনের যদিন ন্যাশনাল ইন্স্যুরেন্স দিলাইন, কন্ট্রিবিউট করিলাইন, তাইলে আপনারে 82 পাউন্ড করিয়া পেনশন দেওয়া হইব। আপনার প্রশ্নটা হইল যে জেলা আসইন ওলা থাকতানি না অগুন পয়সা দিয়া আপনি 82 পাউন্ড পেনশন নিতে গিয়া। কথাটা খুব খেয়াল করি শুনুন জানু। আর আপনার বয়সী বা 66 ইয়ার ওল্ড তখন যদি তেও কথাটা শুনুন জানু। পেনশন যেটা দেওয়া হয় এটা আপনার লিল্লাই পয়সা নাই, এটা আপনি গভর্নমেন্টে যে পয়সা দিয়া গেছেন অকটার ভিত্তিতে পেনশন দেওয়া হয়। এখন তারা কইতে কর যে আপনি আইসেন 36 বছর আগে, আপনার যথেষ্ট কন্ট্রিবিউশন নাই, রেস্টুরেন্টও কাম করলে এটা দেখাই না, তারা দেয় না। এখন একটা অপশন দিছে আপনারে যে আপনি যদি ভলান্টারি কন্ট্রিবিউশন করিলেন 82 পাউন্ড করে পাইবা। আমার অপিনিয়ন হইল ইউ মাস্ট টেক ইট। আপনি কিন্তু লম্বা একটা লিস্ট দিব তারা, আপনি জিকান জানু যে কোন কোন বছরের পয়সা কোন দিলে আপনার ওয়ার্থ আছে, তারা কইয়া দিব বলে অকটা 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 ও পয়সা কোন দিলে 82 পাউন্ড করে পাইবাই। কিন্তু যদি সারা 35 বছরের দেন তো আপনার কয়েক হাজার পাউন্ড আপনার দেওয়া লাগবে। তারা খুব রিজনেবল মানুষ, ওয়ার্কস অ্যান্ড পেনশনও, তারা কইয়া দিব যে ও গুণ দেন যদি আপনার খামো লাগবো, এর চেয়ে বেশি দেন যদি খামো লাগতো না। লাভ হইব কিতা আপনার এই যে 82 পাউন্ড আপনি কন্ট্রিবিউশন দেওয়ার পরে পাইবা, এই 82 পাউন্ড আপনার নিজস্ব পয়সা। আপনি বাংলাদেশও যান কিছুদিন, এই পয়সা এগুন ট্রান্সফার করতে পারবা। আপনি হলিডে যান কিছুদিন, এই পয়সা এগুন আইব। কিন্তু আপনার এই যে পেনশন ক্রেডিট বা জব সিকার অ্যালাউন্স বা ইউনিভার্সাল ক্রেডিট, এটা যেমনি বাংলাদেশেও যাইবা ফিনিশ, এগুন পাইতা নাই। এর কারণে আমার অ্যাডভাইস হইল ইউনিভার্সাল ক্রেডিটে আপনারে যে পয়সা দেয়, হয়তো এই পেনশন 82 পাউন্ড সহ ও পয়সাও পাইবা, কিন্তু ইন দ্য লং টার্ম এটা বালাই আপনি আপনার পেনশন 82 পাউন্ড নেকুয়া। আর 82 পাউন্ড নেন যদি আপনি যখন প্রশ্ন করছেন তো ওটা কইলাই বর্তমানে ট্রিপল লক একটা সিস্টেম আছে পেনশনার হলর। প্রত্যেক বছর আপনার কিছু বাড়বো, প্রত্যেক বছর আপনার কিছু বাড়বো, বুঝছেন নি? ইউনিভার্সাল ক্রেডিট একটা দেয় ফি সবিলিল্লাহ লিল্লাই দেয়, আপনার এটার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু পেনশন যেটা এটা ইউ উইল গেট ইট। আপনি কইছেন আপনার ওয়াইফের কথা, আপনার ওয়াইফরে তারা এখন দিত না। আপনার ওয়াইফ হইলা 62 বা এখনও তার বয়স হয়েছে না। তার বয়স হওয়ার পরে দেন ইউ আস্ক আস, যদি আমরা বাঁচিয়া থাকি আর এই অনুষ্ঠান করি তে মাথায় জানো। থ্যাংক ইউ ভেরি মাচ জয়নাল আবদিন সাহেব। পরের প্রশ্ন ছিল নটিংহামের লিলি। হ্যাঁ, নটিংহামের বোন লিলি, আমার ছোট বোনের নামও লিলি। তো লিলি ফোন করছেন নটিংহাম থাকি, কইরা তার হাজবেন্ডে আনছেন তানরে খামুম দেখাইয়া আনার পরে যদি আপনার হাজবেন্ডে এই খাম 5 বছর দেখাই দিতে পারতা, তো আফটার 5 years লিলি আপনি এইরকম ইনডিফিনিট লিভ ফাইল না। কিন্তু যে কোনো কারণে তার খাম গেছিল গিয়া আর বেনিফিটও গেছেন কি, বেনিফিটও যাওয়া মানেও আপনার দৌড়ও পড়ি গেলা 10 বছরের। এখন যদি আপনি দেইনও আপনি প্রশ্ন করছেন যে আমার হাজবেন্ডে খাম দড়ি লাইন যদি তে কিতা ইনডিফিনিট লিভ পাওয়া যাইব নি সেটেলমেন্ট না বইন। আই এম ভেরি সরি, ওয়ান্স দি হোম অফিস মেক্স এ ডিসিশন, যে সময় তারা ডিসিশন করিলায় আপনার সার্কামস্টেন্সের উপরে, খাম না থাকার উপরে বেনিফিট ক্লেম হওয়ার কারণে আপনি এই 10 বছর না ফুললে ইনডিফিনিট লিভ পাইতা না। ভেরি সরি, থ্যাংক ইউ। ধন্যবাদ। আমাদের প্রশ্নের উত্তর শেষ হয়ে গেছে। আমরা পরের প্রশ্ন নেব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি বাকিং থেকে বললাম, মালিক আক্তার। মালিক আক্তার, জি আপনার প্রশ্ন করুন। আমার আপনার
2014 স্টেট পারমিশন পাইছিলাম। তো ওখানকু আপনার আমার ইন্ডিভিজুয়াল রিপোর্ট টাইম আছে। তো বাইরে আমরা ফুজুরে কইছিলা একবার শুনছিলাম যে যারা আর্টিকেল 8 দয়া বিষয়ে যারা পাইছেন এরা আপনার লাইফ ইন্ডাইরেক্টে লাগতো না। তো ওখানকু অবগতা জানবার লাগি আর আপনারা যোগাযোগ করতাম কিনা আমার এই হঠাৎ কইবা। ধন্যবাদ বেশি সাহেব। প্রশ্ন কি ক্লিয়ার? প্রশ্ন ক্লিয়ার। তাই 10 ইয়ার রুটে পাইছেন কইরা দেন বাদশাহ সাহেব একদিন কইছেন দেন ইলা ফাইন যেদিনতে লাইফ ইন দ্য ইউকে লাগতো নাই, কথা মিক্সড আপ হয়ে গেছে, বুঝছেন? ওকে মালিক আক্তার, আপনি শুনতে থাকুন। আর বেশি সাহেব অবশ্যই বিষয়টি আপনার ডিক্রেশনারি রিলিফ পাইছেন। ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কি আছেন লাইনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার নাম খায়রুল, আমি হোয়াটসঅ্যাপ থেকে বলছি। খায়রুল, আমার একটা প্রশ্ন ছিল এবং জানার। জি অবশ্যই, জি অবশ্যই। আজকে হজের ব্যাপারে আলোচনা চলছে। জি, আমি একটা উমরা রিলেটেড কোয়েশ্চেন। আমরা কি প্রশ্ন নেব? জি অবশ্যই, আপনি প্রশ্ন করবেন। গিয়েছিলাম জি, আমার ছেলের সহ 22 তারিখ। ওকে। তো উমরা বন্ধ হওয়ার কথা ছিল 24 থেকে 2 জন, এর মধ্যে ওরা অ্যালাউ করবে না। এই জন্য আমরা একদিন আগে চলে গিয়েছিলাম যাতে আমরা কমপ্লিট করতে পারি। তো 22 তারিখ একদিন থেকে রওনা দেওয়ার পরে যাত্রা এয়ারপোর্ট ক্রস করে মক্কার কাছাকাছি যাওয়ার পরে আমাদের স্টপ করা হয়। বলা হয় যে আজকে আমরা আর্লি উমরা বন্ধ করে দিয়েছি, তো আজকে উমরা পালন করতে পারবে না, তা আপনাদেরকে ব্যাক করতে হবে, যাত্রা হয়ে চলে যেতে হবে। তো এখানে অনেক মানুষ ছিল, প্রায় নিয়ারলি 1000 পিপল। তো আমরা ব্যাক করে চলে আসছি। তো এখানে আসার পরে দুই একজন বলতেছিলেন যে সূরা বাকারার আয়াত নম্বর সম্ভবত 196, যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয় উমরায় বা হজে, তখন আপনাকে মানে পশু কোরবানি দেওয়া তার প্রয়োজন। তো এই ব্যাপারে আমি জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা বিশ্বাসে অবশ্যই উত্তর দেবেন, শুনতে থাকুন। আপনার প্রশ্নের জন্য আবারও ধন্যবাদ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাই আমি আজিজুর রহিম ওল্ডাম থেকে বলছি। কিতা করি? আজিজুর রহিম ওল্ডাম থেকে। আপনার প্রশ্ন করুন প্লিজ। আমার প্রশ্ন হচ্ছে, আমি আসলে প্রিয়তার থেকে অ্যাপ্লিকেশন করছিলাম বহুত দিন করে। একটু দূরে মাতকা। আজিজুর রহিম, আপনার প্রশ্ন আমরা শুনতে পাচ্ছি না, আপনি একটু পরিষ্কার করে জুড়ে কথা বলুন। আমি প্রশ্নটা করলাম যে আমি কতদিন আগে বহুত আগে প্রিয়বারের লাগে অ্যাপ্লিকেশন করছিলাম। ফিওয়ে ভাই, তো আমার প্রিয়বারটা গ্রান্ট হয়েছে। গ্রান্ট হওয়ার পরে এখন যে যেটা কোড নাম্বার দেয়, ও এখন আমরা কোড নাম্বার দেখা গেছে যে সামান্য সমস্যা, সেইটার লাগে আমার তারা আবার ইমেল দিতে এখন রেসপন্স করছে না। এটা কোনো চিন্তার কোনো কারণ কিনা, আমার 1 নম্বর প্রশ্ন। ওকে। দ্বিতীয় নম্বর প্রশ্নটা হইল গা, আমার একটা ছেলে এইবার ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা দেয়, কলেজে ফাইনাল পরীক্ষা, নেক্সট ইয়ার ইউনিভার্সিটি যেত। জি, এখন যদি আমি ফ্রি হবার তো প্রায় 9 মাস পরে আমার অ্যাকসেপ্ট করছে। এখন আবার এই অ্যাপ্লিকেশন যে সময় ফ্রি হবার অ্যাকসেপ্ট করা করতে এক্সটেনশন থেকে অ্যাপ্লিকেশন করা লাগে, এটা তো আমি আশা করলাম না যে সেপ্টেম্বর তো তার ইউনিভার্সিটি পড়তে হওয়া লাগে। এর ভিতরে তো আমার কার্ড আইতো না, আমার ফুয়া কলেজে ইউনিভার্সিটি পড়তে হইতে পারবো নি কার্ড ছাড়া, ওটা জানতাম স্যার আমাকে, বা কার্ড যদি আয় না ওখানে পুড়ে আছে। আপনি যে সলিসিটার দিয়া করাইছিলেন, নিশ্চয় সলিসিটার দিয়া করাইছেন ফি হইবার, তাইন কিতা কইন? তাইন কইরা যে কার্ড ছাড়া তো হয় না, কার্ড ছাড়া তো হয় না, তাতে দেখি কিতা হয় ওলা কইরা। ওকে, শুনতে থাকুন। ধন্যবাদ আজিজুর রহিম আপনার প্রশ্নের জন্য। তো আপনি আপনার আইনজীবীর পরামর্শ নিচ্ছেন, আবার আমাদের অনুষ্ঠানে প্রশ্ন করেছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। বিশেষ আমাদের অনেকগুলো প্রশ্ন জমা হয়ে গেছে, আমরা কি উত্তরে যাব? আরেকটা প্রশ্ন নিয়ে নেই নাকি? না, 3টা তো হয়ে গেছে, 3টা প্রশ্ন হয়ে গেছে, ও তো উত্তর একটা দিব আর কি। ওই একটার উত্তর খুব সংক্ষেপে দিই। আচ্ছা, জি। মালিক আক্তার ভাইয়ে ফোন করছেন বার্কিং থাকি, তাইন কইরা 2014 সালও পাইছেন তাইন লিভ টু রিমেইন ডিসক্রিশনারি বেসিসে, আর আইএলআরও লাগি আজকে 2024 সাল দিয়ে গেছে। তো তাই শুনছেন কোনদিন বাদশাহ সাহেবে
বারিশার কুতুবুদ্দিন সাহেব লঞ্চ আছে প্রোগ্রামও কইছেন যে ডিসক্রিশনারি লিভ হইলে ইয়ে লাগে না, লাইফ ইন দ্য ইউকে লাগে না, অথবা আপনার B1 লাগে না, ইনডিফিনিট লিভও। ভাই এইটা ব্যাপার হয়েছে আপনি একটু মিসআন্ডারস্ট্যান্ড করছেন। মিসআন্ডারস্ট্যান্ড কিতা, ডিসক্রিশনারি লিভ যেটা একটা যদি 5 বছর অন্তরে যদি আপনি ইনডিফিনিট লিভর লাগি হইতো, আপনার যে কাগজ দেখানো দেয় ওখান দেখলে আমি কইতাম পারলাম মনে, বুঝছেন? আমার এক বড় ভাই ফরিদ ভাই চাবাসলাল ইস্ট লন্ডনের খুব নাম করা মানুষ, আমার খুব মায়া করতাম। ফ্যাক্টরিতে আমি কাম করতাম, কলেজ ইউনিভার্সিটি থেকে আইয়া সেলাই করতাম। তো তাই না আমারে কৌটো নিছেন বারিস্টার হওয়ার বাদে, তান মামুরগর ভাই লাগিয়ে কেস করছি। কেস করার বাদে তাহলে তার পয়সার কথা কইতাম। ব্যারিস্টার সাহেব, আমরা উত্তর শেষ করব, তার আগে একটু বিজ্ঞাপন বিরতি যেতে হচ্ছে। এই কথাটা বলে ফেললে ভালো হইতো। পরে বলবো আইসা। দর্শক আমাদের সাথেই জি দর্শক, আমরা বিজ্ঞাপন বিরতি থেকে আবারও ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিসে। বিরতির আগে আমরা মালিক আক্তার বার্কিং এর উনার প্রশ্নের উত্তর দিচ্ছিলাম। তো ব্যারিস্টার সাহেব, আমরা উনার যদি অসম্পূর্ণ। হ্যাঁ, মালিক আক্তার ভাই বলতেছেন, ব্যারিস্টার সাহেব এক অনুষ্ঠানে আপনি বলেছেন যে ডিসক্রিশনারি লিভ হলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট বা লাইফ ইন দ্য ইউকে লাগে না। তা আমার তো 10 বছর পুরা হবে, আমি এখন ইনডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করব। শুনেন মালিক আক্তার সাহেব, আমি বলতেছিলাম আমার ফরিদ ভাই সাহেবের কথা। ফরিদ ভাই সাহেব ইস্ট লন্ডনের খুব গণ্যমান্য মানুষ ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন, ও উদার মানুষ ছিলেন, আল্লাহ তার ভালো করুক। তো ওনার ফ্যাক্টরিতে আমি ওই যখন এ লেভেল পড়তাম উনি কাজও করেছে। তো আমি ব্যারিস্টার হওয়ার পরে ওনার মামাতো ভাইকে আনবেন, তা আমাকে কোর্টে নিয়ে গেছেন যে আপিল করতে। তো আপিল করার পরে আমি তো কোনো পয়সা কড়ির কথা বলি নাই, ওনাকে বড় ভাইয়ের মতো দেখতাম। তো উনি আমাকে ফোন করছেন, আমাকে ফোন করে বলতেছে, মৌলী সাহেব ডাকতো উনি আমাকে, বলতে মৌলী সাহেব দিল না তো, চেষ্টা করলেন আপনি অনেক কিছু, জজকে বুঝাইলেন কিন্তু দিল না, আমার মনটা খুব খারাপ হইল, বুঝছেন? তখন বললাম, ভাই সাহেব এই যে রায়টা লেখছে কয়টা পাতায়? বলে 9টা না 10টা পাতায়। বলে কাকে পড়াইছিলেন? বলে পড়াইছিলাম আমার ছেলে খুকনকে দিয়ে মনে হয়। বলে তাইলে আমি খুকনকে দেন। খুকনকে দেওয়ার পরে আমি বললাম, কত নম্বর প্যারাগ্রাফের সব শেষে যে কথাটা লেখা আছে বাবা, এই জিনিসটা পড়ো। এটা পড়ার পরে আমি দেখি যে আপিল তো এলাও হয়েছে। আমি বললাম, তোমার বাবাকে দিয়ে দাও ফোনটা। বললাম, ভাই সাহেব কে বলছে আপনাকে এটা হয় নাই? আপনার মামাতো ভাইয়ের তো হয়ে গেছে। তাই নাকি? আমি আপনার অফিসে আসতেছি। পরে আসে আমাকে 300 পাউন্ড দিয়ে গেল। আমি বললাম, এটা তো আমরা উইন করছি। তো যদি একটা লিগেল ডকুমেন্ট যদি আপনি সঠিকভাবে পড়তে না জানেন, তাইলে কারো কাছে নিয়ে যাওয়া উচিত। আপনার 10 বছর যেখানে লিভ টু রিমেইন থাকে, এটা সাধারণত ডিসক্রিশনারি লিভ হয় না। ডিসক্রিশনারি লিভ সাধারণত 5 বছরের হয়। আপনার ওই কাগজটা কাউকে নিয়ে পড়ান, দেখবেন সঠিক উত্তর আপনি পেয়ে যাবেন। উত্তরটা ঠিক আছে। ধন্যবাদ। এরপরে আমাদের খায়রুল পরের কলার। হ্যাঁ, খায়রুল সাহেব ফোন করেছেন হোয়াইট চ্যাপেল থেকে, বলতেছেন যে ওমরা করার জন্য উনি গিয়েছিলেন। হজ করার সময় একটা লিমিটেড টাইম থাকে, উমরা বন্ধ হয়ে যায়। ওই দিনের পরে আপনি যেতে পারবেন না, আসতে পারবেন না। হজের জন্য নির্দিষ্ট হাজিরা শুধু যাবে। তো খায়রুল সাহেব আপনি যেতে চেয়েছিলেন উমরার জন্য, 2 দিন আগে গেছেন। জেদ্দাতে যাওয়ার পরে শুনছেন যে আলী সরকার বন্ধ করে দিয়েছে উমরা, আপনি আর উমরা করতে পারবেন না। 1000 খানেক লোক জেদ্দা থেকে এখানে ফেরত এসেছেন। তো আপনি শুনেছেন যে এইরকম যদি হয় তাইলে দুম্বা দিতে হয়, কফারা দিতে হয়। শুনেন, আপনি যদি একটা নফল রোজা রাখেন, একটা নফল রোজা, আর এই নফল রোজার মাঝখানে কোনো কারণে হঠাৎ এক দাওয়াত চলে আসলো, বা পেট খারাপ করলো, বা শরীর খারাপ করলো, আপনি রোজাটা ভেঙে ফেললেন, তাইলে ওই নফল রোজাটা আর নফল থাকে না, এটা ওয়াজিব হয়ে যায়, ফরজের পাশে চলে যায়। আপনাকে এটা করতেই হবে। আমি কি ইন্ডিকেট করতেছি আপনাকে বুঝতে পারছেন? যেহেতু আপনি হোয়াইট চ্যাপেল থাকেন, বরকতওয়ালা জায়গায়,
হোয়াইট চ্যাপেলের ইস্ট লন্ডন মসজিদে মৌলানা আব্দুল কাইয়ুম সাহেব শেখ আছেন এবং মৌলানা আমাদের কানাইঘাটের আবুল হোসেন খান সাহেব আছেন। আপনি একটু নামাজে চলে যান, ওনার সঙ্গে গিয়ে আপনার পুরা সার্কামস্টেন্সটা বলবেন, আর বলার পরে একটা ফতোয়া বা মাসালা ওনাকে জিজ্ঞেস করে আসবেন। আই এম ভেরি সরি, আমরা যদি এটা একটা ইসলামিক অনুষ্ঠানে বসতাম তাহলে ইন ডিটেলস আপনার এটা বলতাম। মাপ চাইতেছি আপনার কাছে খায়রুল সাহেব, গিয়ে নামাজও পড়ে আসবেন আর ইমাম সাহেবের কাছ থেকে এটা জেনেও নিয়ে আসবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ। Shall I go to caller number 6? আজিজুর রহিম প্লিজ। আজিজুর রহিম ভাইয়ে ফোন করছেন কোন জায়গা থেকে? ওল্ডাম থেকে না? ওল্ডাম থেকে ফোন করছেন। কইরা ফি ওয়েবার লাগি অ্যাপ্লাই করছলা, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 10 মাস পরে ফি ওয়েবার গ্রান্ট হইছে। এখন ফি ওয়েবার গ্রান্ট হইলে তার ছেলে এ লেভেল পাস করিয়া এখন ইউনিভার্সিটির যাইতো। চিন্তা করা যদি এপ্লাই করেন তাইলে তো কার্ড আইতো নাই আর ফুয়া ইউনিভার্সিটি যাইতেও পারবানি। আপনি কলম একটা বার করোকা আজিজুর রহিম সাহেব, কারণ কলম কিতা লাগি ছোট্ট একটা শব্দ কইমু, ওই শব্দ দিয়া আপনি যে লয়ারে আপনার ফি ওয়েবার বার করে দিছে তান দেখুন জানু ও আইনের ভিত্তিতে একটা লেটার লিখে দিতা আপনার ছেলের কোনো অসুবিধা হইতো না। এটার নাম কিতা? সেকশন 3C লিভ। 1971 অ্যাক্টর একটা সেকশন আছে, এটা হয় সেকশন 3 সাবসেকশন সি লিভ। অর্থাৎ এই আইনে কয় যে কেউ যদি হোম অফিসে এপ্লাই করে আর আগর যে তার স্ট্যাটাস আছে এই স্ট্যাটাস যতদিন পর্যন্ত হোম অফিসের ডিসিশন আইসে না অতদিন পর্যন্ত একটা আগরটা কার্যকরী থাকে। যদি তাই হয় তাইলে এই আইনের অধীনে আপনার ছেলের ইউনিভার্সিটির যাইতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আপনার লয়ার সাহেব হইবে একটা সিটি সেকশন 3C। যদি নখন আপনার মনও না থাকে, কলম না থাকে, তাইলে কালকে সকালে 9:30 দেখাই লিব রিপিট, অথবা আপনি ইউটিউবও জান জানু। আমরা বাসার যাইতে যাইতে দেখি 1000 না 2000 মানুষে দেখি লিছেন এই রাত্রেও। এর কারণে আপনি এইটা দেখবা সেকশন 3C লিভর একটা লেটার নিবা সলিসিটার কাছ থেকে, আপনার ছেলে ইনশাআল্লাহ শুড বি ওকে। থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ। আমরা অনেকগুলো প্রশ্ন নিচ্ছি, এর মধ্যে একটা ছিল আমাদের ওপেনিং রিমার্কের রিলেটেড। জি, সেটা অত্যন্ত ভালো লাগছে, যদিও এটা আইন সংক্রান্ত না। জি 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 জি, আমাদের খায়রুল ভাইকে ধন্যবাদ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন নেব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সলিসিটর সাহেবের সাথে কথা বলতে? জি ব্যারিস্টার সাহেব শুনছেন। আপনি কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি কুদ্দুস বলছি লুইসাম থেকে। জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনার প্রশ্ন করুন, উনি শুনছেন। আমার প্রশ্নটা হলো, আমি এখানকার সিটিজেন, ব্রিটিশ সিটিজেন। আমার ওয়াইফের বয়স এখন 63। ওনাকে 10-15 বছর আগে পার্মানেন্ট লেগে অ্যাপ্লাই করেছিলাম। উনি ইংলিশ জানেন না বিধায় রিফিউজ করে দিয়েছিল। পরে আবার আপিলে গেলাম, আপিলে গিয়ে ওনার সার্টিফিকেটটা ইনভ্যালিড হয়ে গেছে। ওনার ওনার ব্রেন স্ট্রোক করলো, তখন ওনার আর থাকে না, ইংলিশ শেখার মতো ওনার ক্লাস করার মতো ওনার পরিবেশ নাই। এনিওয়ে, তারপরে এই পর্যন্ত আছে। আমি এইখানে থাকি, উনি থাকে ওইখানে। এইখানে আমার মেডিকেল হার্ট অপারেশন হলো, ডায়াবেটিস ইত্যাদি ইত্যাদি অনেক রোগ, এগুলো ডিসচার্জ লেটার আমার আছে। এখন আমার ওয়াইফ টেনশনে ওইখানে আছেন, আমি এইখানে টেনশনে আছি। আপনার ওয়াইফ কোন জায়গায়, আপনি কোন জায়গায়? আমার ওয়াইফ তো সিলেট আসই না, আর আমি অন্য আছি, অন্য থাকি। তো মাঝে মাঝে যাই আর উপায় নেই। আমার অপারেশন হয়েছে ইত্যাদি। হার্ট আপনি পয়লা আইসিন কবে হুজুর? আমি সেটা 30 বছর হয়ে জানি। 30 বছর। তো আপনার বাচ্চা কাচ্চা আছেন নি? দেশ 2 ফুয়া, তারা কাম কাজ করে।
বিয়ে শাদী করি। ওকে, ধন্যবাদ আব্দুল কুদ্দুস সাহেব, আপনার প্রশ্ন আমরা পেয়েছি, বেশ সাহেব উত্তর দেবেন, আপনি শুনতে থাকুন। দর্শক, আমরা আরো প্রশ্ন নিব এবং আপনাদের উত্তর দেব, তার আগে আজানের বিরতিতে যাচ্ছি, আপনারা শুনতে থাকুন, আমরা বিরতি থেকে এসে আপনাদের প্রশ্ন নেব। দর্শক, বিরতির পর আবারও ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিসে। বিরতির আগে আমরা একজন কলারের প্রশ্ন নিয়েছি এবং আরও কিছু প্রশ্ন নেব, তারপরে আমরা আপনাদের প্রশ্নের উত্তরে যাব। আমাদের এবার লাইন কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? জি ভাই, আমি আলী বলছি। আলী? আলী জি, শাড়ি তো নেই। স্যারে থেকে আলী বলছেন, আপনার প্রশ্ন করুন প্লিজ। আচ্ছা, আমার প্রশ্নটা আমার ছোট ভাই এইটা ও দেশের স্পাউস বিচারে জি আওয়ার মাঝে তার তিন পুরুষরাও আছে নকলতেও আল্লাহর হুকুম তাহলে পাল্লা হামহাস হওয়া দিয়ে জানে ও জামাই বউয়ে 2022 গিয়ে এক্সটেনশন করতলা দিকা কত তুমি এখন আইছে তার পার্মানেন্ট লাগি ও অগাস্টের 20 তারিখ করতা পার্মানেন্ট ভিসা লাগি। অগাস্টের 20 তারিখ ওনার কত বছর হবে? এই ও ফান মানে পুরো 5 ইয়ার রুটস অথবা 10 ইয়ার রুটস? 5 ইয়ার না 5 ইয়ার। 5 ইয়ার্স, ওকে। আচ্ছা, এখন এই যে পার্মানেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করব, এখন যে আমি তো আপনারা আমি ব্যারিস্টার হইছি। জি জি, আমাদের অনেক ব্যারিস্টার আছেন এভাবে। আমি অনেক ফায়দা পাইছি, বুঝিনি, অনেক ফায়দা পাইছি, যারা হইছে আমি সবটা জয়েন করছি। ধন্যবাদ ধন্যবাদ। মাশাআল্লাহ, আমি কিন্তু প্রোগ্রামটা সবসময় শুনি, বহুত চেষ্টা করছি, লাইন পাই না, অনেক এমনি করছি, আল্লাহর কুদরতে নামটা পাই। আপনি ভাগ্যবান। হ্যাঁ, এখন আমার প্রশ্ন হইল যে এখন হুনিয়ার ই দিশা একটা বার করছে, ওখন ই দিশা করতে ওখন তাই 20 অগাস্টের বা দিন বা আগে করিলাই নিত্যা ই দিশা লাগবো নি, ইটার লাগি এপ্লাই করা না লাগতো না, ওখানটা কইবা। ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। আর আসলে আমরা অনেকেই জানি, শুধু জানলেই জানা হয় না, যখন আমরা সেটা মানি তখন আসলেই জানা হয়, এটাকে জানা বলে। ধন্যবাদ, আপনি অনেক উপকার পেয়েছেন আমাদের অনুষ্ঠান থেকে, আমাদের ভালো লাগলো। ব্যারিস্টার সাহেব, আমরা আরেকটা প্রশ্ন নেই প্লিজ। জি, সালাম আলাইকুম। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? জি, আমি ওলডাম থেকে মিসেস বেগম, ওলডাম থেকে প্রশ্ন করুন প্লিজ। জি, আমি এটা চাইছি 5 বছর হইছে। কিভাবে আসছিলেন? আমি স্পাউস ভিসায়। স্পাউস ভিসা, জি। তখন আমার 5 বছর হইব, যে ডিসেম্বরের 31 তারিখ আমার ভিসা নিয়ে আসছে গিয়া। আচ্ছা, তখন আমি অ্যাপ্লিকেশন করতে করব নভেম্বর, এখন কি আমি ভিসা করা লাগবে নি? কিতাব করা লাগবে নি যে ই ভিসা করা লাগবে না, এক লগে করলে হইবে, যখন আমি ভিসা এক্সটেনশন করব তখন করলে হইবে। আপনার হাজবেন্ডে কাম করেন তো? জি না, আমি 10 বছর রুটে আছি। ও তো 10 বছর পুরা হইব নাই নি? জি না, আমার সিটি এক্সটেনশন করব। কয় নম্বর এক্সটেনশন? যে দেশতলে তো পাইয়াইছে 2.5 বছর, পরে পাইছে 2.5 বছর, এখন আবার ডিসেম্বরে করব আরো 2.5 বছর লাগে। এটা সেকেন্ড। তো আপনার কথা হইলো যে এই অ্যাপ্লিকেশন একটা ই ভিসা লাই করতা নি না কিলা করতা, এই তো? জি, তখন আমার আগে সিটি এক্সটেনশন করব। ওকে, জি জি মিসেস বেগম, আমরা আপনার প্রশ্ন পেয়েছি, আপনি শুনতে থাকুন। ব্যারিস্টার সাহেব আপনার প্রশ্নের উত্তর দেন। ব্যারিস্টার সাহেব, আমরা তো প্রশ্নের উত্তরে চলে যাই। জি প্লিজ। জি, দর্শক আপনারা অনেকেই লাইনে আছেন, আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্ন নেওয়ার, এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে। আমরা মুরব্বী আব্দুল কুদ্দুস সাহেব লুইস ইসলাম থেকে ফোন করছেন। শিক্ষিত মানুষ, কথাবার্তায় বোঝা যার হইরা তান অসুস্থ মানুষ, হার্ট অপারেশন হয়েছে, স্ট্রোক হয়েছে, এখন তান ওয়াইফের বয়স 63, আনতা চাইছিলা, ওয়াইফও ওলা অসুস্থ, তাই তো ইংলিশ জানেন না, ইংলিশ পারতাও না। এখন আব্দুল কুদ্দুস সাহেব, আপনার উচিত আছিল অতদিনে দুদিন আপনি কোনো লয়ারের সামনাসামনি যাইতা, একটা ডাইরেক্ট ফাইল হয়, লয়ার সামনাসামনি যাইবা কিলা, কারণ আপনি ব্যারিস্টার কুতুবুদ্দিনের শহর মাঝে ব্যারিস্টার কুতুবুদ্দিন সলিসিটার হইরা
মাত্র কয়েকজন প্র্যাকটিসিং ব্যারিস্টারের মাঝে ব্যারিস্টার কুতুবুদ্দিন ইজ ওয়ান অফ দেম। আপনার কইরা সলিসিটার সাহেব, ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ হিসাবে উই হ্যাভ এভরি সিম্পেথি। আমার এক ক্লায়েন্ট কেমব্রিজ, আমার খুব মায়ার এক ক্লায়েন্ট, মহিলা তার হাজবেন্ডে আনছেন, হাজবেন্ড বেমার থাকার কারণে ওখানো এই যে এক্সামশন, ইংলিশের এক্সামশন সার্টিফিকেট বাংলাদেশি তাকে লইয়া আইছেন তাই ওখানো। এখন আমিও একটা এক্সটেনশন করিয়া দিয়ার। আপনার ওয়াইফরে যদি আনতে হইতো তাইলে ইংলিশের লাগি এখনো বাংলাদেশের কিছু ডাক্তার আছেন যারা সার্টিফিকেট পাইলে বলে এই মহিলা কোনটা তার মনে থাকে না, এইরকম সার্টিফিকেট দিলে ব্রিটিশ হাই কমিশনে এখনো অ্যাকসেপ্ট করে। আপনি আপনার ফুয়াইনতে কাম করেন, তারা রেখা দেন এক্সামশনও লাগি, মেডিকেল এক্সামশনও লাগি, তারা কোনো ডাক্তারের কাছ থেকে লম্বা একটা সিটি নিত, তার মায় ইংলিশ পাস করতে পারত না, তার মনে থাকে না, তাই কনসেন্ট্রেট করতে পারেন না, ইলা হইলে একটা ফর্ম অনলাইন পাওয়া যায়, অনলাইন থেকে ডাউনলোড করিয়া আপনার ছেলেরে ফাটাইতে পারেন। আমার খুব খারাপ লাগে, আপনি অতদিন ধরে আইসেন আর আপনার ওয়াইফরে আনতে পারছেন না। আমরা এক উস্তাদ শেরপুরি হুজুর আসলা, আমরা সিলেটর, ওইটা দৌড়িলে বন্ধুরে ফাইবায়, বন্ধু রইছেন শ্রীপুর। আপনি চিন্তা ভাবনা করেন তে আপনি একটা ওয়ে, ইউ উইল গেট এ ওয়ে অ্যাবাউট ইউর প্রবলেম। আর শেখ সাদি আলী রহমতুল্লাহ আলাই কইন, তাআম্মুল দার আইনায়ে দিলকুনি সফাই বতদরিজ হাসিল কুনি। আপনার সমস্যা লাগে যদি আপনি চিন্তা করেন, ফিকির করেন, আল্লাহ আস্তে আস্তে আপনার লাইটের মাঝে দিব আর সমস্যার সমাধান হইব। এখন আপনারে ইংলিশের সমাধান দিলাম যে এক্সামশন করতা, এখন যে আরও খাইন এই গত মাস থেকে একটা 29,000 হয়ে গেছে ইনকাম, আপনার পেনশনে তো ইনকাম খাবার করতো না। এর লাগি হোয়াট ইউ নিড টু হ্যাভ ডিসকাশন উইথ লয়ার্স ফেস টু ফেস। থোড়া পয়সা খরচ করিয়া চেষ্টা করো কা, আল্লাহ দিলে ইনশাআল্লাহ আপনার ওয়াইফ আইবে। আমাদের পরের দুইটা প্রশ্ন সিমিলার, একসাথে কি উত্তর দেওয়া যায়? আমি আলাদা আলাদা করে দেই, তারা যখন রেকর্ড দেখবা, যখন আলী ভাই এ সারিতা কি ফোন কররা কইরা আমরা অনুষ্ঠান দেখি দেখি বলে তাই না হাবিচ্ছা বই গেছেন, আদা বারিস্টার হয়ে গেছেন, ভেরি গুড। আমি ইলা পাইছি এক মহিলা পিএইচডির মতো করে লাইছে আমরা ওপেনিং রিমার্কের উপরে। আপনি কইরা দেন বহুত ফায়দা পাইছেন। ছোট ভাই আইসেন হাজব্যান্ড হিসাবে, এখন অগাস্ট 2024 এপ্লাই করতা ইনডিফিনিট লিব লাগি। আপনার প্রশ্ন হইল যে একটা ই ভিসা লাগি এপ্লাই করতানি না? শুনেন, অগাস্ট 24 নর্মাল ভিসার লাগি এপ্লাই করবা ইনডিফিনিট লিব লাগি। তারা যে সময় দিব তখন সিটি এখন দিয়া কইব যে দিস ইজ ইয়োর ই ভিসা অ্যাকাউন্ট। তারা দেওয়া অলরেডি শুরু করে দিছে, আপনার চিন্তার কোনো কারণ নাই। ই ভিসা এটা আলাদা কোনো আইনও নাই, শুধুমাত্র এই যে বিআরপি কার্ডটা, এই কার্ডটার পরিবর্তে আপনার ইলেকট্রনিক একটা অ্যাকাউন্ট থাকবো, আর ওটা দিয়া আপনার ভিসা প্রমাণ করতে পারবা। নাথিং টু ওয়ারি। আমাদের সম্ভবত শেষ কলারই প্রশ্ন হচ্ছে ওল্ডহামের মিসেস, হ্যাঁ, ওল্ডহামের মিসেস বেগমে কইরা 5 বছর হয়ে গেছে গিয়া ইনডিফিনিটলি বলা এমপ্লয় করতে সিমিলারলি। আপনার চিন্তার কোনো কারণ নাই বইন, আপনি স্বাভাবিকভাবে জেলা অ্যাপ্লাই করেন, ওলা অ্যাপ্লাই করোকা, আপনার একটা অটোমেটিক্যালি ই ভিসার যাইব গিয়া, বুঝছেননি? ই ভিসার লাগি আলাদা কোনো কিছু আপনার করা লাগতো না। আপনারা বালা থাকুন জানো। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে ব্যারিস্টার সাহেব গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আমরা দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠান যে যেখান থেকে দেখলেন, এই অনুষ্ঠান আবারও আগামীকাল সকাল 9:30টায় পুনঃপ্রচারিত হবে এনটিভি ইউরোপ থেকে। আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এবং আমাদের এই অনুষ্ঠান আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজেও প্রচারিত হয়। আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমাদের ব্যারিস্টার সাহেব প্রায়ই বলে থাকেন, আপনারা যখন দেখেন, হাজার হাজার মানুষ দেখেন, একটু আমাদেরকে সাপোর্ট করেন, লাইক করেন, কমেন্ট করেন। আপনাদের যদি ভালো না লাগতো তাইলে হাজার হাজার মানুষ দেখবেন কিভাবে?
যদি দেখলা তাইলে তো কইতা বলে ভাল লাগে এটা ও কথাটা বালা কইছেন এই আপনাদের এই ভালো এই লাগা একটা বাটনটা টিপা মারবা এটা তো বহালতি না আপনাদের এই ভালো লাগা আমাদের অনুষ্ঠান আরো সুন্দর করবে, আরো মানুষ জি 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 উন্নয়নের দিকে যাবে ইনশাআল্লাহ। হাদিস শরীফে আল্লাহর নবী কইন আস-সাখিয়্যু ওয়ালিউল্লাহ, যে মানুষ মানুষের উপকার হয় হে আল্লাহর ওলি। আপনি আল্লাহর ওলি হইলে একটা কইব বলে এই প্রোগ্রামটা ভালো হয়েছে। আমার ক্লায়েন্ট কর মেলা ক্লায়েন্ট কলাইয়া 5 স্টার রিভিউ দিয়া যায়। আপনারা আমার ওয়েবসাইটও যান যেদিন দেখবা 5 স্টার 5 স্টার 5 স্টার, একটা দুইটা আসেন ইতে পয়সা দিয়া হন বা রিসোর্স বেশি পয়সা লইলেন। ওয়েল গুড লাক। ওকে, ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আপনারা যে যেখান থেকে দেখলেন সবার জন্য শুভকামনা করে আজকের মতো আমরা এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকুন।